আজকে পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা পড়াবো, পরিবর্তনশীল সমযোজ্যতা পড়াবো। আগে দেখবে আমি এই সম্পর্কে বলেছি। এস ব্লক, পি ব্লক, ডি আর এফ ব্লক মৌলর বৈশিষ্ট্য যখন পড়তে বলেছিলাম আর পড়িয়েছিলাম, তখন বলেছিলাম যে কিছু কিছু মৌল আছে যারা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। পরিবর্তনশীল যোজ্যতা, ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখায়, অর্থাৎ ওদের একাধিক যোজ্যতা হতে পারে, কখনো 1, কখনো 2, কখনো 3, এরকম একাধিক যোজ্যতা হতে পারে। ওই যে পরিবর্তনশীল যোজ্যতা মনে আছে কাদের ক্ষেত্রে দেখা যায়? কোন ব্লক মৌলের ক্ষেত্রে দেখা যায়? ডি ব্লক মৌলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। ঠিক আছে, এবার ডি ব্লকই নয়, অন্য ব্লকের মৌলও আছে যারা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, আমি বলবো। তবে ডি ব্লকটাই বলেছিলাম। এখন আমি বললাম পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা। তাহলে ডি ব্লক মৌলে যে যে মৌলগুলো থাকে সেগুলো সাধারণত ধাতু। ডি ব্লক মৌলে তাহলে সেই মৌলগুলো যখন যৌগ করবে তখন সেই ধাতুর সাথেই সেই অধাতুর বিক্রিয়া হয়ে যৌগ হবে, সেগুলো তড়িৎযোজী যৌগ হয়। ডি ব্লক মৌলগুলো তড়িৎযোজী যৌগ তৈরি করে, তাই পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা কথাটা বলেছি। যদি যৌগটা সমযোজী হয় তাহলে পরিবর্তনশীল সমযোজ্যতা কথাটা আসবে। তাহলে প্রথমে বলছি তড়িৎযোজ্যতা, পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা, অর্থাৎ যে ধাতুগুলো ক্যাটায়ন তৈরি করবে সেই ধাতুগুলো নিজের অষ্টক সূত্রের থেকে কখনো কখনো ব্যতিক্রম ঘটাতে পারে, তবে ওরা বিভিন্ন বিক্রিয়া করে দেখা যাবে যে একাধিক যোজ্যতা দেখাচ্ছে। এই পরিবর্তনশীল যোজ্যতা দেখানোর পেছনে দুটো কারণ। এক হচ্ছে আয়নের অস্থায়ী ইলেকট্রন বিন্যাস। পরিবর্তনশীল যোজ্যতার কারণটা বলছি। 1 নাম্বার কি বললাম? আয়নের অস্থায়ী ইলেকট্রন বিন্যাস, আর 2 হচ্ছে পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা দেখানোর কারণ নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। খুব ইম্পর্টেন্ট এই কথাটা, স্টার দিয়ে রাখলাম। নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব, যার ইংলিশ টার্মটা জানা খুব দরকার, ইনার্ট পেয়ার ইফেক্ট বলা হয়। ইনার্ট পেয়ার ইফেক্ট, এটা অনেকবারই দেখবে পড়তে পড়তে এই জিনিসটা অনেকবারই আসবে, আমাদের 11-12-এ অনেকবারই আসবে, ইনার্ট পেয়ার ইফেক্ট। আচ্ছা, প্রথমে বলি যে আয়নের অস্থায়ী ইলেকট্রন বিন্যাসের জন্য তড়িৎযোজ্যতা দেখায় কিভাবে। দেখো, আমরা ডি ব্লক মৌলের ক্ষেত্রে দেখেছি যে ইলেকট্রনগুলো প্রথমে এস অরবাইটাল, যেটা 4s অরবাইটাল, সেখানে প্রবেশ করে, যেটা বাইরের কক্ষ, তারপরে ভেতরের কক্ষ অর্থাৎ 3D-তে প্রবেশ করে। মানে ইলেকট্রন বিন্যাস যদি বলি, নিষ্ক্রিয় গ্যাসের সাধারণ বা যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস সেটা ছিল n-1 d 1 থেকে 10 আর ns 1 থেকে 2, এটা ছিল যোজ্যতা কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস ডি ব্লক মৌলের ক্ষেত্রে। এবার একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি তোমাকে। আয়রন Fe, সেই Fe ইলেকট্রন বিন্যাস যখন লেখা হয়েছিল কীরকম ভাবে, নিয়ন 3s2 3p6 3d6 4s2, এটা। এবার আর্গন নিয়েও করতে পারি, আমি নিয়ন নিয়ে দেখিয়েছি বলে 3s2 3p6টা দেখিয়েছি। অনেক রকমভাবে লেখা যায়, এটা আমি লিখলাম নিয়ন দিয়ে লিখলাম। তাহলে 26। এখন যদি এই আয়রন দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি হয়ে যাবে?
Fe2+ এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। 4s থেকে যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে Fe2+ ইলেকট্রন বিন্যাস দেখাবে। তখন ইলেকট্রন বিন্যাসটা কি হয়ে যাবে, আমি আর্গন দিয়ে দেখাচ্ছি, এটা জায়গা কম আছে বলে এখানে আর্গন 3d6, অর্থাৎ ডি কক্ষকে 6টা ইলেকট্রন থাকবে। এই হয়ে গেল ইলেকট্রন বিন্যাস। আবার কি আয়রন যদি 3টে ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে Fe3+ এর, যেটা কি আর্গন 3d5, ডি কক্ষকে 5টা ইলেকট্রন বিন্যাস, যেটাকে আমরা হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন বলি। আবার তোমার কাছে যদি Fe2+ যৌগ থাকে, Fe2+ এর যৌগ, সে কি করে, সে ইলেকট্রন ছেড়ে দিয়ে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3+ হয়ে যায়। এখন আমি আয়রনের দুটো ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি, দুটো আয়ন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে Fe2+ আর একটা হচ্ছে Fe3+। অর্থাৎ আয়রন পরিবর্তনশীল যোজ্যতা দেখাচ্ছে, কখনো 2 দেখাচ্ছে, কখনো 3 দেখাচ্ছে, দুটোরই যৌগ আছে, 2+এরও যৌগ আছে, 3+এরও যৌগ আছে। এবার এইটার পেছনে কারণ কি, কেন একাধিক যোজ্যতা সে দেখাচ্ছে, পরিবর্তনশীল যোজ্যতা দেখাচ্ছে, এটার পেছনে কারণ হচ্ছে আয়নের ইলেকট্রন বিন্যাস বা অস্থায়ী ইলেকট্রন বিন্যাস। তোমাদের আগেও বলা হয়েছে যে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস আর Fe3+ এর কোনটা বেশি সুস্থায়ী? Fe3+টা বেশি সুস্থায়ী। কারণ কি, হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, ডি অরবিটালটা হাফ ফিল্ড আছে। তাহলে ডি অরবিটালটা হাফ ফিল্ড হয় বলে আয়রন 2+ না হয়ে আয়রন 3+ এর দিকেই বেশি যেতে চাইবে। সেই জন্য কখনো যৌগ প্রথমে Fe2+ হলো, হয়তো এস অরবিটাল থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে FeSO4 বা FeCl2 বা FeO ইটিসি এই ধরনের যৌগ দেখা যায়, অবশ্যই দেখা যায়। তারপরে কি হয়, দেখা যায় যে এই যৌগগুলোর থেকে আরও স্টেবল যে যৌগগুলো আছে সেখানে আয়রন 3+ হিসাবে আছে, অর্থাৎ 2+ এর যৌগগুলো 3+এ চলে যায়। এদেরকে যদি রেখে দাও তুমি বাতাসে, বায়ুতে রেখে দাও, তাহলে নিজেরাই জারিত হয়ে Fe2 থেকে Fe3+ চলে যায়। কারণ কি, এই যে এখানে Fe2+ এর ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা সুস্থায়ী নয়, অস্থায়ী ইলেকট্রন বিন্যাস একটা। এর থেকে বেশি সুস্থায়ী Fe3+ থাকার জন্য তখন কি হয়, Fe2SO4 হোল 3-তে চলে যায়, FeCl3-তে চলে যায়, এই যৌগগুলোতে চলে যায়, Fe2O3-তে চলে যায়, স্টেবল যৌগতে চলে যায়। এইটা একটা কারণ পরিবর্তনশীল যোজ্যতা দেখানো। এরকম দেখবে আয়রন কিন্তু শুধু আয়রন নয়, এরকম কপার আছে, কপারটা এর পরেই আলোচনা করছি। সিইউ দুটো ইলেকট্রন বিন্যাস দেখায়, একটা হচ্ছে Cu+ আর এখানে হচ্ছে Cu2+। দুটোই সুস্থায়ী একটা ইলেকট্রন বিন্যাস, তবে বিভিন্ন মাধ্যমে এদের স্টেবিলিটি আলাদা। এটা নিয়ে একটু আলোচনা করব। এই নিয়ে প্রশ্ন তোমাদের ছিল যে স্যার কোন যোজ্যতা দেখাবে, 1+টা দেখাবে না 2+টা দেখাবে। অর্থাৎ এখানে আয়রনের যোজ্যতা 2 হচ্ছে, এইগুলোর ক্ষেত্রে আয়রনের যোজ্যতা 2 আর এইগুলোর ক্ষেত্রে আয়রনের যোজ্যতা হচ্ছে 3। তাহলে আয়রন 2 রকম যোজ্যতা দেখায়, 2 ও 3 পরিবর্তনশীল যোজ্যতা। এবার যদি ইলেকট্রন বিন্যাস দেখতে চাই শেষ কক্ষে, তখন দেখব শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস কিন্তু 8টা নেই। তাই অনেক সময় বলা হয় যে অষ্টকের সূত্রের ব্যতিক্রম ঘটছে এই মৌলগুলির ক্ষেত্রে। যেমন আমি যদি Fe2+ এর ইলেকট্রন বিন্যাস দেখি, শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস এখান থেকে যদি দেখতে চাই, 3 3 3, 3টে 3 আছে, তাহলে এগুলো শেষ কক্ষ। যখন এস থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, Fe2+ এর শেষ কক্ষ মানে কি, 3s এ দুটো, 3p6 এ 6টা আর 3d-তে 6টা। তাহলে টোটাল কত হয়ে গেল, 2 + 6 + 6,
14টা ইলেকট্রন হচ্ছে শেষ কক্ষে Fe2+-এর। আর Fe3+ যদি বলি তাহলে 2 + 2 + 5 2 + 6 + 5 13টা ইলেকট্রন হচ্ছে। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু অষ্টকের পূর্তি নেই, অষ্টকের থেকে কম আছে। তাহলে অষ্টকের সূত্রে ব্যতিক্রম দেখাচ্ছে কিন্তু পরিবর্তনশীল যোজ্যতা দেখাচ্ছে। এবার আসছি কপার 2+ আর কপার প্লাস। এই প্রশ্নটা তো অবশ্যই দেয় যে কপার প্লাস এবং কপার 2+ কোন আয়নটি বেশি স্টেবল এবং কেন। এখানে প্রশ্নটা ঘুরিয়ে হবে, তার আগে পরিবর্তনশীল যোজ্যতাটা বলে দিই। Cu যখন একটা ইলেকট্রন ছেড়ে দেবে 3s2 3p6 3d10 4s1 হাফ ফিল্ড ফুল ফিল্ড, যখন একটা ইলেকট্রন সে ছেড়ে দেবে তখন Cu+ হবে। আর ইলেকট্রন বিন্যাসটা কি হবে? নিয়ন 3s2 3p6 3d10, অর্থাৎ 10টা ইলেকট্রন আছে শেষ কক্ষে, সবগুলোই ফুলফিল্ড আছে। আর যখন সে দুটো ইলেকট্রন ছেড়ে দেবে তখন হবে Cu2+, যেটা নিয়ন 3s2 3p6 3d9, এই দুটোই দেখা যায়। আবার দেখো কপার প্লাসের টেন্ডেন্সি থাকবে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2+-এ যাওয়ার। তবে মিডিয়ামটা খুব ইম্পর্টেন্ট এখানে। যদি অ্যাকুয়াস মিডিয়াম হয় তাহলে কপার প্লাস থেকে কপার 2+-এ যাবে। ইম্পর্টেন্ট এখানে মিডিয়ামটা আমি লিখিনি কিন্তু বলে দিলাম। জলীয় দ্রবণে কিন্তু কপার প্লাস থেকে কপার 2+-এ যাবার প্রবণতা বেশি থাকবে, কারণ জলীয় দ্রবণে কপার প্লাস থেকে কপার 2+ বেশি স্টেবল। আর একটা কথা কি বললাম, যদি একটা যৌগ তৈরি হয় CuCl বা CuCl2, এই যৌগগুলো তৈরি হওয়ার সময় এদের প্রসেসিংয়ের সময় নিশ্চয়ই একটা মিডিয়ামে বিক্রিয়াটা হয়, গ্যাসীয় মাধ্যমে বিক্রিয়া হয় না। মিডিয়ামটা হচ্ছে জলীয় দ্রবণ, অ্যাকুয়াস মিডিয়ামে রিয়াকশান হয়ে এটা তৈরি হয়। তাই কপার 1+-এর টেন্ডেন্সি হয়ে যাবে কি কপার 2+-এ যাওয়ার। এই যৌগগুলো 2+-এর দিকে যায়, যেমন আয়রন 2 থেকে 3-র দিকে যায় জলীয় দ্রবণে, ঠিক একই রকমভাবে কপার +1টাও জলীয় দ্রবণে কপার 2+-এর দিকে যেতে চাইবে। এইখান থেকে একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে কপারের দুই রকম যোজ্যতা, এক হচ্ছে যেখানে 1 দেখা যায় আর একটা 2 দেখা যায়। দুই রকম যোজ্যতাই পাওয়া যায়। এই যৌগগুলোর অস্তিত্ব আছে CuCl আর CuCl2, তবে বেশি যৌগ পাওয়া যায় কপার 2+-এ, CuSO4, Cu2Cl2, এরকম যৌগও লিখতে পারি CuCl না লিখে। কিউপ্রাস ক্লোরাইড বলা হয় এটাকে। অক্সাইডটা লিখি আগে, Cu2O। Cu2O হচ্ছে কিউপ্রাস অক্সাইড, লাল রঙের একটা যৌগ। কপার অক্সাইডও আছে CuO, এরকম যৌগ দেখা যায়। এবার প্রশ্ন আসছে যে কে বেশি স্টেবল হবে, Cu+ বেশি স্টেবল হবে না Cu2+ বেশি স্টেবল হবে? দেখে কি মনে হচ্ছে কোনটা বেশি স্টেবল হবে? যেটা Cu+, এটা আগে অনেকজনেই বলেছে স্যার Cu+টা তো স্যার বেশি স্টেবল, কারণ 3d10 আছে ফুলফিল্ড, আর এখানে Cu2+ তার 3d9 আছে আংশিক পূর্ণ। তাহলে আপনার কথা অনুযায়ী ফুলফিল্ডগুলো বেশি স্টেবল হয়, আর আমার কথা অনুযায়ী নয়, এক্সচেঞ্জ এনার্জি অনুযায়ীও দেখেছি আমরা Cu+টাই বেশি স্টেবল হওয়ার কথা, কারণ 3d10 হয়, আর সেই জন্য তো ইলেকট্রন বিন্যাস হয় 3d10 4s1। এখন এইখানে কিন্তু দুটো ব্যাপার আছে, আমি সেই দুটোই ব্যাখ্যা করব। এক, কোশ্চেনটাও লিখে রাখতে পারো, Cu+ অপেক্ষায় Cu2+ জলীয় দ্রবণে বেশি সুস্থায়ী কেন?
ব্যাখ্যা করো। বা এরকমও দিতে পারে Cu প্লাস এবং Cu2 প্লাসের মধ্যে কে বেশি সুস্থায়ী এবং কেন, তখন তোমাকে মাধ্যমের কথাটা আনতে হবে। Cu প্লাস এবং Cu2 প্লাসের মধ্যে কে বেশি সুস্থায়ী কেন ব্যাখ্যা করো। বা আর একটা কোশ্চেন দিতে পারে ক্লাস 12-এর কোশ্চেন, এটাও লিখে রাখো। Cu প্লাস অ্যাকুয়াস অসামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্য বিক্রিয়া দেখায় কেন, মানে এটা বলে দিচ্ছি। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বলা, আমি পড়িয়েছি, তোমাদের পড়ায়নি। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন রেডক্সে পড়েছো? ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন অসামঞ্জস্য বিক্রিয়াকে বলা হয়। দেখায় কেন, অর্থাৎ কপারকে তুমি যখন জলের মধ্যে নিয়ে নেবে, কপার প্লাসকে অ্যাকুয়াস, তাহলে কি হবে, কপার প্লাস কপার 2 প্লাসে যাবে, আর সলিড কপার Cu সলিড তৈরি করবে, এই বিক্রিয়াটা হবে। একে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বলছি। দেখো তোমরা জানো, যদি কোনো মৌল একটা ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট থেকে জারিত হয় আর বিজারিত হয়ে দুটো যৌগ বা দুটো আয়ন তৈরি করে বা দুটো যৌগ তৈরি করে, যেখানে তার জারণ সংখ্যা একবার বেড়ে যাবে একবার কমে যাবে। যেমন Cu প্লাস থেকে Cu2 প্লাস মানে জারণ হয়েছে, আর Cu প্লাস থেকে 0, Cu মানে 0, তাহলে এখানে বিজারণ হয়েছে। তাহলে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেখতে পাচ্ছি, এইটা হয়ে যায় যখনই জলীয় দ্রবণে তুমি নেবে, তখনই এই ঘটনাটা ঘটে যাবে। আচ্ছা, আর একটা কথা, কেন এরকম ঘটবে তার রিজনটা বলি। প্রথমে যখন বলবো Cu প্লাস গ্যাসীয়, এটা হচ্ছে আর্গন 3d10, আর ও যদি একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2 প্লাসে যেতে চায় গ্যাসীয় অবস্থায়, জানো ইলেকট্রন ছেড়ে দেওয়া ব্যাপারটা, আয়োনাইজেশন এনার্জির ব্যাপারটা কিন্তু গ্যাসীয় মাধ্যমেই হয়। তাহলে জি, এখানেও জি লিখেছি, এখান থেকে যদি একটা ইলেকট্রন সে ছেড়ে দেয়, তাহলে আমি বলতে পারি এটা সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। ডেল্টা এইচ দিয়ে যদি লিখি, ডেল্টা এইচ আই ডট ই, নিচে 2 লিখলাম, তাহলে হচ্ছে আয়োনাইজেশন এনথালপি, যে হিট আয়োনাইজেশন এনথালপি, সেকেন্ড আয়োনাইজেশন এনথালপি বললাম এটাকে। কপার প্লাস গ্যাস থেকে কপার 2 প্লাস গ্যাস যাওয়ার জন্য যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। সেই যে মানটা, সেই মানটা কি হবে, যেতে চাইবে না, কারণ এইটা বেশি স্টেবল আছে, এইদিকে যেতে চাইবে না। কিন্তু যদি এইদিকে যায়, আর যাবার পর যদি সে যৌগ তৈরি করে, অর্থাৎ জলীয় দ্রবণে চলে যায়, আমি জল দিলে কি হবে, হাইড্রেশন হবে। Cu2 প্লাসের হাইড্রেশন হলে কি হবে, Cu2 প্লাস অ্যাকুয়াস হয়ে যাবে। Cu2 প্লাস গ্যাস থেকে যখন জলের সাথে বিক্রিয়া করে, জলের সাথে আর্দ্র বিশ্লেষণ করে Cu2 প্লাস অ্যাকুয়াস এসে যাবে, তো হাইড্রেশন এনার্জি বেরোবে। সেই হাইড্রেশন এনার্জি আমরা জানি, আগে আলোচনা হয়েছে, হাইড্রেশন এনার্জি কাকে বলে, ডেল্টা এইচ, সলভেশনও বলি, যদি জল নিই তাহলে সেটাকে হাইড্রেশন বলি। আমি এখানে লিখলাম HYD, হাইড্রেশন। এইটা পজিটিভ একটা এনার্জি, শক্তির প্রয়োজন হয় কপার প্লাস গ্যাস থেকে কপার 2 প্লাস গ্যাসে নিয়ে যাওয়ার জন্য শক্তির প্রয়োজন হয়, সেটাকে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি বলছি। এই এনার্জিটা প্রয়োজন হয় এখানে যখনই এই Cu2 প্লাস তৈরি হয়ে সঙ্গে সঙ্গে যদি জলীয় দ্রবণে এসে চলে যায়, তাহলে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, এটাকে হাইড্রেশন এনার্জি বলা হয়। এই হাইড্রেশন এনার্জির মান অনেক বেশি, অনেক বেশি। কত, মানটা কত, -2161 কিলোজুল মোল ইনভার্স। বুঝতে পারছো, 2161 এই কিলোজুল পরিমাণ শক্তি নির্গত হয় যদি কপার 2 প্লাস অ্যাকুয়াসে যায়, গ্যাস থেকে অ্যাকুয়াসে যায়, প্রচুর পরিমাণে হাইড্রেশন এনার্জি বেরোয়,
অর্থাৎ যত বেশি নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে তত বেশি স্টেবল হবে। কারণ আমরা জানি যে যৌগের এনার্জি যত কম বা যে কম্পাউন্ডের এনার্জি যত কম, যে সিস্টেমের এনার্জি যত কম, তার স্টেবিলিটি তত বেশি। তাহলে কপার 2+ অনেক বেশি স্টেবল হবে তুলনামূলক কপার প্লাস অ্যাকুয়াস। কপার প্লাস অ্যাকুয়াস অর্থাৎ কপার প্লাস গ্যাস থেকে যখন কপার প্লাস অ্যাকুয়াসে যায়, হাইড্রেশন হয়, ওয়াটার দিয়ে হাইড্রেশন হয়, তখনও এনার্জি নির্গত হয়। হাইড্রেশন এনার্জি যেটাকে বলছি, সেটা কত ভ্যালুটা? ডেল্টা এইচ হাইড্রেশন সমান -619 কিলোজুল মোলিন বাস। তুলনা করলেই বুঝতে পারছো কপার অ্যাকুয়াসের, কপার প্লাসের হাইড্রেশন এনার্জি হচ্ছে 619 মাইনাস, আর কপার 2+ 2119। কত পার্থক্য বুঝতেই পারছি আমরা। তাহলে সেই জন্য কপার 2+ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেখায়। জলীয় দ্রবণে যখনই কপার প্লাসকে নেবে তখনই সে কপার 2+এ চলে যাবে। কারণ কি, এই কপার প্লাস থেকে কপার 2+এ গেলে -619 কিলো জুল মোলিন বাস হাইড্রেশন এনার্জি, আর এখানে হচ্ছে -2161 কিলো জুল মোলিন বাস হাইড্রেশন এনার্জি। তাই স্টেবিলিটি অনেক বেশি হবে। ইলেকট্রন বিন্যাস দিয়ে যদি বলি তাহলে গ্যাসীয় মাধ্যমে Cu+ বেশি স্টেবল Cu2+ থেকে, কিন্তু যৌগ তৈরি করতে গেলেই তাকে জলীয় দ্রবণ বা অ্যাকুয়াস মিডিয়ামের প্রয়োজন আছে। সেই জন্য কপার 2+ থেকে কপার প্লাস থেকে কপার 2+এ সেই জলীয় দ্রবণে যেতে চাইবে। এখন হচ্ছে যদি তোমাকে প্রশ্ন করা হয় কপার প্লাস আর কপার 2+ কে বেশি স্থায়ী, তাহলে তোমাকে বলতে হবে কোন মিডিয়ামে। যদি অ্যাকুয়াস মিডিয়ামে বলি অবশ্যই কপার 2+ বেশি স্টেবল। তাহলে আমি যখন বলেছিলাম তোমাদের যে কপারে একটা সুস্থায়ী জারণ অবস্থা কি, কপারে একটা সুস্থায়ী জারণ অবস্থা +2, এখানে মিডিয়ামটা আমি বলিনি তখন, কিন্তু মিডিয়ামটা হচ্ছে অ্যাকুয়াস মিডিয়াম, কারণ আমি তখন এই পরিবর্তনশীল যোজ্যতাটা বোঝাবো, তোমাকে বুঝতে পারবে না, সেই জন্য এখন বলে দিলাম। তাহলে এই কারণে কপার প্লাস আর কপার 2+ কোনটা বেশি স্টেবল আমরা বুঝতে পেরে গেছি। এটাও কিন্তু দেখো ইলেকট্রন বিন্যাসের জন্যই স্টেবিলিটির ব্যাপারটা একটা আসছেই, আর হাইড্রেশন এনার্জির জন্য একটা স্টেবিলিটির ব্যাপার আসছে। তাহলে এই ধরনের পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা সন্ধিগত মৌল বা ডি ব্লক মৌলগুলো দেখায়, সবারই ক্ষেত্রেই দেখা যায়। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যেহেতু 3D আর 4s এই কক্ষ দুটোর মধ্যে শক্তির পার্থক্য খুব কম হয়। আমি যদি এনার্জির গ্রাফটা দেখাই, এটা না এনার্জির গ্রাফ, তাহলে 4s অরবিটালটা এইখানে আর 3Dটা জাস্ট সামান্য এইখানটায়। কতটা গ্যাপ আছে? খুব কম গ্যাপ দেখিয়েছি, দেখো এইটুকু। এটা 3D। শক্তির পার্থক্য কম থাকার জন্য 4s থেকে ইলেকট্রন বেরোতে পারে, আবার 3D থেকেও বেরোতে পারে। পরিবর্তনশীল যোজ্যতা দেখাবে, কারণ এদের এনার্জি পার্থক্যটা খুবই কম থাকার জন্য 4s থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে পার্টিসিপেট করতে পারে, আর 3D থেকেও ইলেকট্রন বেরিয়ে পার্টিসিপেট করতে পারে। যৌগ গঠনের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে থেকে ইলেকট্রন বেরোতে পারে, তাই পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। এই কথাটাও ক্লাস 12-এ তুমি শুনবে যে কেন পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। 4s আর 3D শক্তির পার্থক্য খুব কম থাকার জন্য। এখান পর্যন্ত যা বললাম কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করো। তাহলে দ্বিতীয় কারণটা বলছি, পরিবর্তনশীল তড়িৎযোজ্যতার নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব, যাকে ইনার্ট পেয়ার ইফেক্ট বললাম আমি। ইনার্ট পেয়ার ইফেক্ট শর্ট কোশ্চেনে দেয় ইনার্ট পেয়ার ইফেক্ট বলতে কি বোঝো, এই কোশ্চেনও দেয়, 11-এও দেয়, 12-এও দিতে পারে, আবার গ্র্যাজুয়েশনেও আছে এই প্রশ্ন। এখন ইনার্ট পেয়ার ইফেক্ট বলার সময় ব্যাপারটা কি বুঝিয়ে দিই। এগুলো পি ব্লক মৌলের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ পি ব্লক মৌলেতেও তো ধাতু আছে, নাকি ধাতু নেই? পি ব্লকে ধাতু থাকে, অধাতু থাকে, ধাতু কল্প থাকে, সবাই থাকে। ইনার্ট পেয়ার পি ব্লকের যে ধাতুগুলো থাকে তাদের ক্ষেত্রে এই পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, আর ইনার্ট পেয়ার ইফেক্টটা বুঝতে পারি আমরা। আচ্ছা, পি ব্লক মৌল বলতে ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH2NP6, কিন্তু এখানে কাদের ক্ষেত্রে শুধু ইনার্ট পেয়ার দেখা যায়? যাদের ইলেকট্রন বিন্যাস
NH2 NP 1 থেকে 4, এদের ক্ষেত্রে ইলেকট্রন আয়ন ইনার্ট পেয়ার ইফেক্ট দেখা যায়। কি বললাম? NH2 NP 1 থেকে 4, মানে কোন কোন গ্রুপ হচ্ছে তাহলে এখানে? গ্রুপ 13, 14, 15 আর 16, এই গ্রুপগুলোর ক্ষেত্রে ইনার্ট পেয়ার ইফেক্ট দেখা যায়। যেমন আমি একটা এক্সাম্পল নিচ্ছি, গ্রুপ 14 এর ইনার্ট পেয়ার ইফেক্ট এক্সাম্পল নিচ্ছি। গ্রুপ 14, কে কে থাকে গ্রুপ 14-এ? বলো দেখি, গ্রুপ 14-এ কে কে থাকে? কার্বন, সিলিকন। বলো, তোমাদের 14টা পড়তে বলেছিলাম, কোশ্চেন করতে বলেছি। জার্মেনিয়াম, তারপর টিন, এসএন, লেড। তাহলে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। আচ্ছা, ইনার্ট পেয়ার ইফেক্টটা কোথায় দেখা যায়? নিচের দিকে বেশি দেখা যায়, অর্থাৎ টিন লেডের ক্ষেত্রে দেখতে পারবে। অর্থাৎ একটা গ্রুপ বরাবর, কোন গ্রুপ? গ্রুপ 13 থেকে গ্রুপ 16 পর্যন্ত মৌলগুলো শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে এলে ভারী মৌলগুলোর ক্ষেত্রে ইনার্ট পেয়ার ইফেক্ট দেখা যায়। ইনার্ট পেয়ার ইফেক্টটা কি? ভেবে না, আমি যদি তোমাকে এখানে টিন দিয়ে বলি এসএন, সেই এসএন এর ইলেকট্রন বিন্যাস লিখছি আমি। ক্রিপ্টন 36, 4d10, 5s2, 5p2। গ্রুপ 16 মানে কি? NH2NP2। বলো, কি বলছো? NH2NP2, তাহলে এটা হয়ে গেল গ্রুপ 14 এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস টিনের। এখন টিন কি দেখায়? +2 অক্সিডেশন স্টেট দেখায়। যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় পি থেকে, তাহলে +2 SN2+। আর যদি 4টে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে SN4+। অর্থাৎ দুটো যোজ্যতাই দেখা যায় টিনের, SN2+ও দেখা যায়, SN4+ও দেখা যায়। এই দুটো আয়নের থেকে যে তৈরি যৌগ, সেটা কি কি হতে পারে? SnCl2, SnCl4, খুব ইম্পর্টেন্ট দুটো যৌগ। SnCl2-তে টিনের যোজ্যতা কত? 2, আর অক্সিডেশন স্টেট লিখলে 2 +2, তাহলে টিনের যোজ্যতা এখানে 2। আর এইখানে SnCl4, সেখানে অক্সিডেশন স্টেট +2 আর যোজ্যতা যদি বলি 4। যোজ্যতা এবং জারণ সংখ্যা পার্থক্য জানা আছে তো? যোজ্যতা এবং জারণ সংখ্যার পার্থক্য, এটা রেডক্স চ্যাপ্টারের জিনিস। এই প্রশ্নটা কিন্তু লিখে রাখবে, যোজ্যতা এবং জারণ সংখ্যার পার্থক্য কি। যদি না জানো আমাকে জিজ্ঞাসা করবে, পরে বলছি। তাহলে আমি বললাম SnCl2 টিনের যোজ্যতা 2 আর SnCl4 টিনের যোজ্যতা 4। যখন যোজ্যতা 2 দেখা যাবে তখন ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল আর্গন 4d10, 4s2। আর যখন 4+ দেখাবে তখন আর্গন 4d10, এসে আর ইলেকট্রন নেই। তাহলে দেখতে পাচ্ছি যোজ্যতা কক্ষ ছিল 5p আর 5s। 5p-তে 3টে অরবিটাল আর 5s-এ একটা অরবিটাল, যেখানে দুটো ইলেকট্রন ছিল, একটা পেয়ার্ড একটা আনপেয়ার্ড।
এখানে একটা আনপেয়ার্ড, এখানে একটা আনপেয়ার্ড, আর এখানে ছিল ক্রিপ্টন। এটা কার যোজ্যতা বললাম, কার ইলেকট্রন বিন্যাস বললাম? টিনের ইলেকট্রন বিন্যাস, এসএন। তাহলে এইখান থেকে যদি দুটো ইলেকট্রন যৌগ গঠনে অংশগ্রহণ করে তাহলে যোজ্যতা 2, আর এই দুটো ইলেকট্রন আর এসের ইলেকট্রনটাও যদি যৌগ গঠনে অংশগ্রহণ করে তাহলে যোজ্যতা 4। ইনার্ট পেয়ার ইফেক্টটা কি বলে দিই একটু বাবু, একটু বলে দিই, দাঁড়াও। এখানে ক্রিপ্টনই লিখেছি। তাহলে যেটা বলছিলাম যে কোনো শ্রেণীর মৌলগুলোর ক্ষেত্রে যত নিচের দিকে যাবে তত এই দুটো ইলেকট্রন অর্থাৎ এনএস এর ইলেকট্রন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইবে না। খুব ইম্পর্টেন্ট কথা, যত তুমি নিচের দিকে যাবে, শ্রেণী বরাবর নিচের দিকে যাবে, ভারী মৌলগুলোর ক্ষেত্রে যাবে, তত কি দেখা যাবে যে এনএস এর ইলেকট্রনগুলো, সাধারণ ইলেকট্রন বিন্যাস কি 13 থেকে 16, NS2 NP 1 থেকে 4, এই এনএস এর যে দুটো ইলেকট্রন যেটা পেয়ার্ড হয়ে বসে আছে, এই দুটো ইলেকট্রন বিক্রিয়া অংশগ্রহণ করতে চাইবে না। কাদের ক্ষেত্রে? ভারী মৌলগুলোর ক্ষেত্রে নিচের দিকে। টিন, লেড যদি গ্রুপ 14 এর কথা বলি, আর যদি গ্রুপ 15 এর কথা বলি তাহলে কি আসছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে এই অ্যান্টিমনি বিসমাথের ক্ষেত্রেও দেখা যাবে। এখানেও কি হবে? এসের ইলেকট্রনগুলো পার্টিসিপেট করতে চাইবে না, পি এর ইলেকট্রনগুলো পার্টিসিপেট করবে। এটা 13 থেকে 16 সবারই ক্ষেত্রেই দেখা যাবে যে এসের ইলেকট্রনগুলো, যেগুলো এনএসে যে ইলেকট্রনগুলো আছে, সেই দুটো ইলেকট্রন বিক্রিয়া অংশগ্রহণ করতে চাইবে না। এই যে বিক্রিয়া অংশগ্রহণ না করে এস অরবিটালে পেয়ার অবস্থায় থাকা, ইনার্ট অবস্থায় থাকা, নিষ্ক্রিয় অবস্থায় থাকা, এটাকে বলা হয় নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব বা ইনার্ট পেয়ার ইফেক্ট। এরা বিক্রিয়া অংশগ্রহণ করে না। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ইনার্ট পেয়ার ইফেক্ট কি, তাহলে তুমি কি বলবে? পি ব্লক মৌল গ্রুপ 13 থেকে গ্রুপ 16 ক্ষেত্রে দেখা যায় শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে এলে এনএস অরবিটালের ইলেকট্রনগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, যদিও পি অরবিটালের ইলেকট্রনগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই প্রভাবকে বলা হয় ইনার্ট পেয়ার ইফেক্ট। আর কি? এদের ক্ষেত্রে কম জারণ সংখ্যাগুলো, কম জারণ সংখ্যা বেশি সুস্থায়ী। যেমন টিনের দুটো জারণ সংখ্যা +2 +4, বেশি সুস্থায়ী কোনটা হবে? SnCl2 বেশি সুস্থায়ী। SnCl2 বেশি সুস্থায়ী কার তুলনায়? SN4+ এর তুলনায়। পরীক্ষায় কোশ্চেন যদি দিয়ে দেয়, এরকম একটা কোশ্চেন দিল, SnCl2 এবং SnCl4 কে বেশি সুস্থায়ী বা কোন যৌগটি বেশি সুস্থায়ী? এবং কেন? তাহলে তোমার অ্যান্সার হবে প্রথমে SnCl2 বেশি সুস্থায়ী। কেন? ইনার্ট পেয়ার ইফেক্ট। ইনার্ট পেয়ার ইফেক্টের জন্য বেশি সুস্থায়ী। ব্যাখ্যা দেবে তুমি ভালো করেই, আমি বলে দিচ্ছি আর একবার। আবার যদি PbCl2 আর PbCl4 জিজ্ঞাসা করে তাহলে কি বলবে? PbCl2 আর PbCl4 কোনটা বেশি সুস্থায়ী হবে? PbCl2 বেশি সুস্থায়ী হবে। এরকমও দেখা যায় যে PbCl4টা PbCl2তে চলে যেতে চাইছে। এর পেছনেও কারণ কিন্তু ইনার্ট পেয়ার ইফেক্ট। অর্থাৎ যেখানে তোমার পি অরবিটালের ইলেকট্রনগুলো খুব সহজেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এসেরগুলো কেন করে না? ইনার্ট পেয়ার ইফেক্টের কারণ কি? কেন দুটো ইলেকট্রন
ইনার্ট অবস্থায় বসে থাকে। এর পেছনে কারণ কি? এই পেছনে কারণ হচ্ছে, দেখবে ভারী যে মৌলগুলো আছে, নিচের দিকে যে মৌলগুলো আছে, তাদের ক্ষেত্রে ডি অরবাইডাল পার্টিসিপেট করে। ডি অরবাইডাল, কিছু কিছু ক্ষেত্রে এফ অরবাইডালও হতে পারে, তবে ডি অরবাইডাল অবশ্যই পার্টিসিপেট করে। তাহলে ডি অরবাইডালগুলো, যেমন টিনের ক্ষেত্রে ডি অরবাইডাল আছে, লেডের ক্ষেত্রে এফ অরবাইডালও থাকবে। তাহলে এই ডি আর এফ অরবাইডালের আবরণী প্রভাব কি? আবরণী প্রভাব খুব কম। ডি আর এফ অরবাইডালে আবরণী প্রভাব খুব কম। এখন দেখো, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা অনেক বেশি টিনের ক্ষেত্রে বা লেডের ক্ষেত্রে, আর ডি অরবাইডাল এফ অরবাইডালে আবরণী প্রভাব খুব কম থাকার জন্য এরা কিন্তু এই এস এর ইলেকট্রন আর পি এর ইলেকট্রনকে খুব বেশি আকর্ষণ করে। এদের নিউক্লিয়াস, টিন বা লেডের নিউক্লিয়াস যেখানে প্রোটন সংখ্যা অনেক বেশি, সে কি করবে, এই এস অরবাইডালে দুটো ইলেকট্রনকে এবং পি অরবাইডালে দুটো ইলেকট্রনকে খুব বেশি আকর্ষণ করবে। যদিও পি অরবাইডাল থেকে দুটো ইলেকট্রন তারা বের করতে দেবে, নিউক্লিয়াসের আকর্ষণ থেকে পি অরবাইডাল থেকে দুটো ইলেকট্রন বের করে নিতে পারবে, কিন্তু এস এর ইলেকট্রন আর বের করতে দেবে না। যখন এসএন 2+ হয়ে গেল, তখন আর দুটো ইলেকট্রন, অর্থাৎ 4টে ইলেকট্রন বের করলে তো এসএন 4+ হবে, কিন্তু এই দুটো ইলেকট্রন বের করতে দেয় না। দিলে তো বিক্রিয়া অংশগ্রহণ করে নিল। তাই যদি জোর করে অনেক বেশি শক্তি প্রয়োগ করে বের করে নাও, সে কিন্তু টেন্ডেন্সি থাকবে SN2+ যাওয়া, অর্থাৎ কম জারণ সংখ্যায় যাওয়ার টেন্ডেন্সি থাকবে। এই যে প্রভাব, যেটাকে বলা ইনার্ট পেয়ার ইফেক্ট, এটার কারণটা কিন্তু ডি আর এফ অরবাইডালে আবরণী প্রভাব একটা কারণ, আর নিউক্লিয়াসের ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কিন্তু আর একটা কারণ। তাহলে ইনার্ট পেয়ার ইফেক্ট কি বুঝে নিলাম, আর ইনার্ট পেয়ার ইফেক্টের জন্য পরিবর্তনশীল যোজ্যতা দেখায় সেটা বুঝে নিলাম। কখনো কখনো যৌগগুলো দিয়েও পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে কোন যৌগটা বেশি স্টেবল হবে, এফি SN2+ না SN4+ যৌগ, PB2+ না PB4+ যৌগ। একই রকমভাবে গ্রুপ 15 ক্ষেত্রে কি দেখা যায়, গ্রুপ 15 ক্ষেত্রে যোজ্যতা দেখা যায় +3 আর 5, জারণ সংখ্যা +3 +5। তাহলে এবার তুমি বলো, নিচের দিকে যখন যাবে কোন জারণ সংখ্যাটা বেশি স্টেবল হবে, +3টা না +5টা? +3টাই বেশি স্টেবল হবে। এরকমও দেখা যায় বিসমাথের ক্ষেত্রে একটাই জারণ সংখ্যা দেখা যায়, সেটা হচ্ছে +3। যত যৌগ পাবে বিসমাথের, BiCl3 বা বিসমাথের যে যৌগগুলো আছে সবগুলোতে +3 থাকে, কিন্তু অ্যান্টিমনি +3 +5ও দেখাতে পারে, আর্সেনিক +3 +5ও দেখাতে পারে। অর্থাৎ AsCl3 AsCl5, SbCl3 SbCl5 দুটোই যৌগ স্টেবল, তবে এইগুলো বেশি স্টেবল 3গুলো। আর বিসমাথের ক্ষেত্রে একটাই দেখা যায়, সেটা হচ্ছে 3 শুধু, বিসমাথ 3+, 5 দেখাই যায় না। BiCl5 তৈরিই হবে না। আবার ফসফরাসে দেখো 3ও আছে 5ও আছে, PCl3 PCl5। নাইট্রোজেনের ক্ষেত্রে শুধু NCl3 পাবে, 3টে পাবে। নাইট্রোজেনের জারণ সংখ্যা +3 বা যোজ্যতা 3 দেখাবে। এদের ক্ষেত্রে কিন্তু নিচের দিকে যত যাবে কম জারণ সংখ্যাগুলো বেশি স্টেবল বা কম যোজ্যতাগুলো বেশি সুস্থায়ী হয়। এটার পেছনে কারণ কিন্তু ইনার্ট পেয়ার ইফেক্ট। আমি গ্রুপ 14-এর সাহায্যে ব্যাখ্যা করলাম। গ্রুপ 15ও দিতে পারে, গ্রুপ 13ও দিতে পারে, 16ও দিতে পারে। তাহলে এইটা হয়ে গেল তড়িৎযোজ্যতা বা পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা, যার কারণ হিসাবে আমি দেখলাম যে ডি আর এফ অরবাইডালে পুওর স্ক্রিনিং ইফেক্ট, দুর্বল আবরণী প্রভাবের জন্য এই ধরনের জিনিসটা দেখা যায়, ইনার্ট পেয়ার ইফেক্ট দেখা যায়। এবার আসছি পরিবর্তনশীল সমযোজ্যতা, ভ্যারিয়েবল কোভ্যালেন্সি, পরিবর্তনশীল সমযোজ্যতা। এইখান থেকে কোশ্চেনটা বেশি দেয়, পরিবর্তনশীল সমযোজ্যতা থেকে কোশ্চেন বেশি দেয়। খুব ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন বলবো। আচ্ছা, সংজ্ঞা আগে দেবো, যোজ্যতার সংজ্ঞা আমি আগেও বলে দিয়েছি তোমাদেরকে পিরিয়ডিক টেবিলে যোজ্যতার সংজ্ঞা। সেই সংজ্ঞাটা একবার বলে দিচ্ছি যে ভূমিস্তর বা সুস্থায়ী জারণ অবস্থায়
বা কোনো উত্তেজিত অবস্থায়, এক্সাইটেড স্টেটে, এই সুস্থাইটা বাদ দিয়ে দাও এখানে, ভূমিস্তর আর উত্তেজিত অবস্থায় কোনো মৌলের শেষ কক্ষে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে তাকে যোজ্যতা বলে বা সমযোজ্যতা বলে, আমি বলতে পারি সমযোজী যৌগ হলে সমযোজ্যতা। তাহলে কি আছে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন, আমরা জানি যে বিক্রিয়ায় যে অংশগ্রহণ করবে, যৌগ গঠনে যে অংশগ্রহণ করবে সেগুলো অযুগ্ম ইলেকট্রনই অংশগ্রহণ করে, আনপেয়ার্ড ইলেকট্রনই অংশগ্রহণ করে। তাহলে ভূমিস্তরে বা উত্তেজিত অবস্থায়, গ্রাউন্ড স্টেটে বা এক্সাইটেড স্টেটে শেষ কক্ষে, যোজ্যতা কক্ষে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকবে সেটা তার যোজ্যতা। এবার আমি পরিবর্তনশীল যোজ্যতা মানে কি, যে একাধিক যোজ্যতা দেখাতে পারে, কখনো 2, কখনো 3, কখনো 4, কখনো 5, একাধিক যোজ্যতা, একটাই মৌল একাধিক যোজ্যতা দেখাচ্ছে। গ্রুপ 15কে নিয়ে ব্যাখ্যা করছি। নাইট্রোজেন, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি, 1s2 2s2 2p3। তাহলে এখন যদি জিজ্ঞাসা করা হয় নাইট্রোজেনের যোজ্যতা কত, এই সংজ্ঞা অনুযায়ী, একটু আগে যেটা দিলাম সেই সংজ্ঞা অনুযায়ী তুমি বলো কত হবে? 3 হবে, কারণ 3টে অযুগ্ম ইলেকট্রন আছে, তাই নাইট্রোজেনের যোজ্যতা বা সমযোজ্যতা 3, যৌগ গঠন করলো NCl3, অর্থাৎ এই 3টে পি অরবিটালের ইলেকট্রন নিল, আর ক্লোরিন থেকে একটা একটা করে 3টে ক্লোরিন থেকে 3টে ইলেকট্রন নিল, পেয়ার্ড করে যৌগ তৈরি করে নিল। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা 3 দেখা গেল। ফসফরাসে চলে আসি, 1s2 2s2 2p6 3s2 3p6 3p3। তাহলে ফসফরাসের যোজ্যতা কত? কত? 3 অযুগ্ম ইলেকট্রন, তাহলে যোজ্যতা 3। PCl3 যৌগ পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায় PCl3। এবার দেখো যে ঘটনাটা ঘটবে ফসফরাসের ক্ষেত্রে, ফসফরাসে দেখো 3s2 3p3 এর 3d অরবিটাল আছে, ফসফরাসের 3d অরবিটাল আছে কি নেই? নেই, 3d অরবিটাল নেই না, 3d অরবিটালে ইলেকট্রন নেই। হ্যাঁ, 3d অরবিটালে ইলেকট্রন নয়, 3d জিরো আছে, কিন্তু 3d আছে, কারণ 3-এর ঘরে যখন ঢুকে গেছে তাহলে নিশ্চয়ই 3d আছে, কিন্তু ফাঁকা আছে বলে লেখা হয় না। যেমন 1s 2s এর ঘরে যখন ঢুকে যাবে তখন 2p আছে, 2s 2p আছে, 3s 3p 3d আছে, কিন্তু ফাঁকা আছে। এখন এইটা আমি হচ্ছে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন ফসফরাসের। ফসফরাসকে যদি উত্তেজিত অবস্থায় নিয়ে যাও, এক্সাইটেড স্টেটে নিয়ে যাও, তাহলে এই যে এস এর অরবিটালটা আছে, ইলেকট্রন আছে দুটো, সেটা জাম্প করে ডিতে যাবে। তখন ইলেকট্রন বিন্যাসটা কি হবে এক্সাইটেড স্টেটে? 3s1 3p3 3d1। এসে একটা ইলেকট্রন থেকে গেল, পিতে 3টে ইলেকট্রন থাকবে, আর ডিতে একটা ইলেকট্রন থাকবে, বাকিগুলো ফাঁকা আছে। তাহলে এখন অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত হয়ে গেল? অযুগ্ম ইলেকট্রন হয়ে গেল 5টি। তাহলে যোজ্যতা কত দেখাবে সে? তাই PCl5 যৌগও পাওয়া যায়, PCl5, তাহলে যোজ্যতা 5 দেখা যায়। কোনোদিন তুমি NCl5 যৌগ পেয়েছো কি? না। তাহলে কোশ্চেনটা লিখে রাখো,
PCl3 এবং PCl5 যৌগের অস্তিত্ব আছে, কিন্তু NCl3 অস্তিত্ব থাকলেও NCl5 এর অস্তিত্ব নেই। তার মানে প্রশ্নটা বড় প্রশ্ন, আমি ছোট করে ঢুকিয়ে দিলাম দুটোতেই। কোশ্চেন আলাদা আলাদা করে দিলে কি হবে, NCl3 গঠিত হয় কিন্তু NCl5 গঠিত হয় না, এটা একটা প্রশ্ন। আর এটা কি, PCl3 এবং PCl5 উভয় গঠিত হয়। PCl3 PCl5 উভয় গঠিত হয়, উভয় যৌগের অস্তিত্ব আছে, কিন্তু NCl3 এর অস্তিত্ব থাকলেও NCl5 এর অস্তিত্ব নেই। এটা ব্যাখ্যা দেওয়ার জন্য কোন সাহায্য তোমাকে নিতে হচ্ছে, কিসের সাহায্য? পরিবর্তনশীল সমযোজ্যতার সাহায্য নিতে হচ্ছে। তাহলে আমি খুব ভালো করেই বলে দিতে পারবো যে কেন NCl3 গঠিত হয়, NCl5 গঠিত হয় না। কারণ নাইট্রোজেনের কোনো উত্তেজিত অবস্থায় যাওয়ার প্রবণতাই দেখা যায় না। নাইট্রোজেনের কি ডি অরবিটাল আছে? নাইট্রোজেনের 3D নেই, কারণ নাইট্রোজেনের ক্ষেত্রে 2s 2pতেই শেষ, 2D বলে তো কিছু হয় না। তাই 3D এর নেই, ডি অরবিটাল নেই, এক্সাইটেড স্টেটে যেতে পারে না, এস এর ইলেকট্রনটাকে অযুগ্ম সে করতে পারবে না। কিন্তু ফসফরাসের ডি অরবিটাল থাকার জন্য এক্সাইটেড স্টেটে গিয়ে এস এর ইলেকট্রনটা ডিতে যেতে পারে। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা ম্যাক্সিমাম কি 3 দেখা যাবে, না আরো যোজ্যতা দেখা যায়? নাইট্রোজেনের ম্যাক্সিমাম কত যোজ্যতা দেখা যায়? সর্বোচ্চ যোজ্যতা নাইট্রোজেনের, হ্যাঁ, নাইট্রোজেনের সর্বোচ্চ যোজ্যতা 4 দেখা যায়। আমি এখনই দেখাচ্ছি তোমাকে। NH4+ নাইট্রোজেনের যোজ্যতা কত? 4। তাহলে এই যোজ্যতা কিন্তু সমযোজ্যতা নয়, এটাকে বলি অসমযোজ্যতা। এই যে নাইট্রোজেন 3টে বন্ধন করেছে, যোজ্যতা 3, এই যে অযুগ্ম ইলেকট্রন, অযুগ্ম বলছি, লোন পেয়ার অফ ইলেকট্রন ছিল, সেটা যদি H+ কে দান করে দেয় তাহলে সে NH4+ তৈরি করছে। তাহলে এখানে যোজ্যতা দেখতে পাচ্ছি 4, তাহলে নাইট্রোজেনের একটা অসম যোজ্যতাও দেখা যায়, ম্যাক্সিমাম যোজ্যতা হচ্ছে 4। এই একই জিনিস তুমি গ্রুপ 16 ক্ষেত্রেও বলতে পারবে। যেমন অক্সিজেন যোজ্যতা দেখায় 2, কিন্তু সালফার 2 দেখাতে পারে, 4 দেখাতে পারে, 6 দেখাতে পারে। অক্সিজেন 2 দেখায়, সালফার 2, 4, 6 দেখাতে পারে। এইটা ব্যাখ্যা তোমরা করবে নিজে থেকে, ইলেকট্রন বিন্যাসটা লিখলেই ব্যাখ্যা দিতে পারবে। লিখে নাও 1s2 2s2 2p4। পিতে কটা অযুগ্ম ইলেকট্রন আছে? 1 2 3, দুটো অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে অক্সিজেন 2 দেখাবে। এর কোনো ডি অরবিটাল নেই অক্সিজেনের, কিন্তু সালফারের ডি অরবিটাল আছে। আর ইলেকট্রন বিন্যাস হচ্ছে নিয়ন 3s2 3p4 আর 3d0। 3p4 থাকলে সে যোজ্যতা দেখাবে 2, এরপরে তুমি দেখাবে কি হবে, ও আরো যোজ্যতা দেখাতে পারে। সালফার 2ও দেখাতে পারে, 4ও দেখাতে পারে, 6 দেখাতে পারে। সেই ব্যাখ্যাটা তোমরা আমাকে দেবে না, আমি দেবো? তোমরা তাহলে এর পরেরটা দেবে, আমি এটা দিয়ে দিই।
অক্সিজেন দেখে দিলাম যে যোজ্যতা 2 দেখায় কেন, কারণ অক্সিজেন দুটো অযুগ্ম ইলেকট্রন আছে। সালফারের ক্ষেত্রে দেখাচ্ছি, সালফার এখানে যোজ্যতা 2, অযুগ্ম ইলেকট্রন দুটো, তাহলে H2S যৌগ পাওয়া যায়। সালফারের যোজ্যতা 2। যখনই একে এক্সাইটেড স্টেটে নিয়ে যাবে সালফারকে, এই যে পি এর ইলেকট্রন আছে, পি এ দেখো যুগ্ম ইলেকট্রন আছে পিতে, সেটা আগে ডিতে যাবে, অর্থাৎ ফার্স্ট এক্সাইটেড স্টেট বলা হয়, প্রথম উত্তেজিত অবস্থায়। নিয়ন 3s2 3p3 3d1, পি থেকে ইলেকট্রনটা গেল ডিতে। এবার দেখো কটা অযুগ্ম ইলেকট্রন হয়ে গেল, 4টে অযুগ্ম, অযুগ্ম ইলেকট্রন 4টি, আর যৌগ হয় SF4। সেকেন্ড এক্সাইটেড স্টেটে যদি সালফারকে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ আবার যদি তাপ দিই, উত্তপ্ত করি, এস থেকে ইলেকট্রনটা ডিতে যায়, 3s1 3p3 3d2, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত হয়েছে? 6টা অযুগ্ম ইলেকট্রন, তাহলে যোজ্যতা দেখাবে 6 SF6। তাহলে SF6 যৌগের অস্তিত্ব আছে, SF4 যৌগের অস্তিত্ব আছে, H2S যৌগের অস্তিত্ব আছে। তাহলে সালফার দেখতে পাচ্ছি 2 দেখাচ্ছে, 4 দেখাচ্ছে, 6 দেখাচ্ছে, পরিবর্তনশীল সমযোজ্যতা দেখাচ্ছে। সেখানে অক্সিজেন শুধু 2 দেখাচ্ছে, কারণ অক্সিজেনে কোনো ডি অরবিটাল নেই, এক্সাইটেড স্টেটে যাওয়ার কোনো প্রবণতা দেখা যাবে না। সালফারের ক্ষেত্রে এক্সাইটেড স্টেটে প্রবণতা দেখা যাবে, অর্থাৎ সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম এদের ক্ষেত্রে পরিবর্তনশীল সমযোজ্যতা দেখা যাবে। তাহলে অক্সিজেনে ম্যাক্সিমাম যোজ্যতা কত? ম্যাক্সিমাম। আর একটা যোজ্যতা দেখায়, এটাও তোমাকে বলেছি অসমযোজী যোজ্যতা। H3O+ যখন সে তৈরি করে তখন সে 3টে বন্ধন করে নিতে পারে, যোজ্যতা 3 দেখায়। তাহলে অক্সিজেন ম্যাক্সিমাম যোজ্যতা 3 দেখাতে পারে, তবে সাধারণত সে 2 যোজ্যতা দেখায়। তুমি যেটা করবে, তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, ফ্লুরিন গ্রুপ 17 শুধুমাত্র একটাই যোজ্যতা দেখায় 1, কিন্তু ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আয়োডিনের ক্ষেত্রে দেখা যাবে সে 1 দেখাতে পারে, 3 দেখাতে পারে, 5 দেখাতে পারে, 7 দেখাতে পারে। এই ব্যাখ্যাটা করবে, দেখবি তোমরা সবাই এই ব্যাখ্যাটা করে দেখাবে আমাকে। ফ্লুরিন শুধুমাত্র 1 যোজ্যতা দেখাতে পারে, কিন্তু আয়োডিনের ক্ষেত্রে এতগুলো যোজ্যতা দেখা যায়, অর্থাৎ আয়োডিনের ICl দেখা যেতে পারে যৌগ, ICl2 যৌগ দেখা যেতে পারে, IF5 দেখা যেতে পারে, IF6 দেখা যেতে পারে, 6 বলছি, IF7ও যৌগ দেখা যায়। তাহলে এরকম কেন দেখা যাচ্ছে? অর্থাৎ আয়োডিনের যোজ্যতা 1 দেখাতে পারে, 2, 3 এটা 3 হবে, ICl3 3 দেখাতে পারে, 5 দেখাতে পারে, 7 দেখাতে পারে, কিন্তু ফ্লুরিন একটাই দেখাবে, সেটা হচ্ছে HF বা একটা, যেখানে ফ্লুরিনের যোজ্যতা সেটাই দেখাতে পারে। এটা ব্যাখ্যা করবে, হোমওয়ার্ক দিয়েছি। তাহলে পরিবর্তনশীল সমযোজ্যতা, পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা হয়ে গেল আমাদের। এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো।